হ্যালো অ্যান্ড ওয়েলকাম। রাসায়নিক বন্ধনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে আজ আলোচনা করব। তো তোমরা প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। 11-এর যে আপকামিং সেমিস্টার 1-এর পরীক্ষা রয়েছে সেখানে এরকম এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসতেই পারে। তো প্রথম প্রশ্নটা দেখে নাও কি বলেছে। যৌগগুলির মধ্যে সর্বাধিক সমযোজী চরিত্র কার? SnCl4, AlCl3, MgCl2 নাকি NaCl? তো এরকম সমযোজী চরিত্র সর্বাধিক সর্বনিম্ন এই ধরনের প্রশ্ন যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় তাহলে প্রথমেই তোমরা এটাকে আয়নে ভেঙে নেবে। তো দেখো SnCl4কে আমরা যদি আয়নে বিশ্লেষণ করি তাহলে আমরা যে ক্যাটায়নটা পাই সেটা হচ্ছে Sn4+, ওকে। আর AlCl3 থেকে আমরা যে ক্যাটায়নটা পাবো সেটা হচ্ছে Al3+। ম্যাগনেশিয়াম থেকে আমরা কি পাবো? ম্যাগনেশিয়াম 2+। আর সোডিয়াম থেকে আমরা অবশ্যই পাবো Na+। তো এখানে চার্জগুলো দেখো ভিন্ন ভিন্ন রয়েছে। তো কোশ্চেনটা আমরা চার্জ দিয়েই করে ফেলবো। আর সমযোজী চরিত্র নির্ভর করে ওই যৌগের চার্জের ওপর। তাহলে সমযোজী চরিত্র চার্জের সঙ্গে হয় সমানুপাতিক। সমযোজী চরিত্র চার্জের সঙ্গে সমানুপাতিক হয়। যার চার্জ বেশি তার সমযোজী চরিত্রও কিন্তু বেশি। তাহলে বুঝতেই পারছো Sn4+-এর চার্জটা কিন্তু বেশি, অর্থাৎ SnCl4 যে যৌগটা রয়েছে এটা কিন্তু সর্বাধিক সমযোজী চরিত্র সম্পন্ন। ঠিক আছে, সর্বনিম্ন জিজ্ঞাসা করলে কোনটা হতো? Na+, অপশান ডি হতো সেক্ষেত্রে। কিন্তু এটার সর্বাধিক জিজ্ঞেস করেছে, সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, SnCl4। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যায়। কোশ্চেন নম্বর 2 দেখব। দেখো বলেছে প্রদত্ত কোনটি শক্তিশালী হাইড্রোজেন বন্ধন গঠন করে? 4টে অপশান দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এর মধ্যে কোনটা শক্তিশালী হাইড্রোজেন বন্ধন সেটা বলতে হবে। দেখো হাইড্রোজেন বন্ধন গঠনের জন্য হাইড্রোজেনের সঙ্গে সমযোজী বন্ধনে যে মৌলটা যুক্ত থাকবে, আমরা এখানে X ধরছি, সেই মৌলটাকে হতে হবে তড়িৎ ঋণাত্মক। এই মৌলটা যদি তড়িৎ ঋণাত্মক হয় তবেই হাইড্রোজেন বন্ধন কিন্তু ভালো তৈরি হবে এবং সেটা শক্তিশালী হবে। তো এখানে অপশানগুলোর দিকে দেখো, প্রথম 3টে অপশানেই অক্সিজেন আছে এবং ডি অপশানে ফ্লুরিন আছে। তো ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু অক্সিজেন অপেক্ষা বেশি। তো ওই জন্য ফ্লুরিন থাকলে এই হাইড্রোজেন বন্ধনটা অনেক শক্তিশালী হবে। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান নাম্বার ডি। ঠিক আছে, এটা কিন্তু শক্তিশালী হাইড্রোজেন বন্ধন। নেক্সট প্রশ্ন দেখে নেব। কোশ্চেন নম্বর 3, প্রদত্ত কোন যৌগটি নন পোলার? ঠিক আছে, তো 4টে অপশান দেওয়া আছে, কিভাবে করতে হবে চলো দেখে নিই আমরা। নন পোলার কথার অর্থ কি আগে বুঝতে হবে। নন পোলার কথার অর্থ হচ্ছে অধ্রুবীয়। কোনো মৌল অধ্রুবীয় কিনা সেটা বোঝা যায় তার দ্বিমেরু ভ্রামক বা মিউয়ের মান নির্ণয়ের মাধ্যমে। তো এই যে 4টে যৌগ রয়েছে এদের আমরা মিউয়ের মান বা দ্বিমেরু ভ্রামকের মান নির্ণয় করব। তোমরা অবশ্যই জানো যে NF3 গঠন ঠিক এরকম হয়, চতুস্তলকীয় গঠন এবং 3টে F চতুস্তলকীয়ভাবে বিন্যস্ত থাকবে। তো এখানে তো F যেহেতু তড়িৎ ঋণাত্মক তাই N আর F এর মধ্যে লব্ধি ভ্রামকটা নিচের দিকে কাজ করবে, আর লোন পেয়ারের দিকে কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ভ্রামকটা কাজ করবে। তাহলে এরা পরস্পরকে ক্যান্সেল করতে পারবে না, কারণ দুটো ভ্রামকের মান সম্পূর্ণ আলাদা, পুরোপুরি এটাকে প্রশমিত করতে পারবে না। তাই জন্য মিউ এখানে ≠0 হয়, অর্থাৎ এটা পোলার যৌগ হয়ে যায়। NH3টাকে আমরা দেখে নিই। NH3-র গঠনও ঠিক চতুস্তলকীয় এবং ঠিক NF3-র মতোই। এখানে দেখো N এবং H-এর মধ্যে যেহেতু নাইট্রোজেন তড়িৎ ঋণাত্মক তাই ভ্রামকটা ঊর্ধ্বমুখী কাজ করবে, আর N থেকে লোন পেয়ারের ভ্রামকটাও ওপরের দিকেই কাজ করবে। তো এই ভ্রামক দুটো একই দিকে হওয়ায় এর মিউ কোনোভাবেই 0 হবে না, এটাও ≠0। তাহলে এটাও একটা পোলার যৌগ। এবার আমরা BF3টা দেখব। BF3-র গঠনটা ঠিক এরকম হয়, ত্রিকোণীয় সমতলীয়। বি আর এফের ভ্রামক এদিকে কাজ করবে এবং এই দুটো এফের জন্য
এদের ভ্রামকটা ঠিক বিপরীত দিকে কাজ করবে। তাহলে যেহেতু এদিকেও বিএফ ভ্রামক কাজ করছে এবং বাদিকেও বিএফ ভ্রামক কাজ করছে, এটা পরস্পরকে ক্যান্সেল আউট করবে এবং এখানে মিউ হয়ে যাবে 0, অর্থাৎ BF3 ডাইপোল মোমেন্ট 0, অর্থাৎ এটা কিন্তু একটা নন পোলার বা অধ্রুবীয় যৌগ। তাহলে উত্তর আমরা পেয়ে গেছি BF3 হবে। তাও আমরা ডিডাক্ট একটু করে দেখে নেব। CH2Cl2 দিয়েছে, তো CH2Cl2-র গঠনও চতুস্তলকীয়, তুমি এইভাবে এঁকে নিতে পারো। তো দেখো এটা কোনোভাবেই কিন্তু ক্যান্সেল আউট করবে না। এইচ আর সি এর ভ্রামক সি এর দিকে আসবে, সিএল এর ভ্রামক সিএল এর দিকে, সিএল এর ভ্রামক সিএল এর দিকে, এইচ থেকে সি এর ভ্রামক সি এর দিকে। তো কোনোভাবেই কিন্তু ক্যান্সেল আউট করা যাচ্ছে না, তাই এটাও মিউ নট ইকুয়াল টু 0। তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে অপশান নাম্বার সি, BF3। তো বুঝতে পেরেছ BF3 এখানে নন পোলার যৌগ। চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। কোশ্চেন নম্বর 4 দেখব, নিচের কোনটির গলনাঙ্ক সর্বনিম্ন? দেখো গলনাঙ্কের ক্রম বের করতে গেলে তোমাদের প্রথমে সমযোজী চরিত্রের ক্রম বের করতে হবে। তো দেখো এখানে প্রত্যেকটা যে যৌগ রয়েছে তাদের ক্যাটায়নগুলো একই আছে, তো ক্যাটায়ন নিয়ে কাজ করলে এখানে সঠিক উত্তর বেরোবে না। এখানে যে অ্যানায়ন পার্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। প্রথমেই আমাদের সমযোজী চরিত্রের সঙ্গে অ্যানায়নের ব্যাসার্ধের সম্পর্কটা লিখে নিতে হবে। তো ফাই অ্যানায়নের ব্যাসার্ধের সমানুপাতিক হয়, অর্থাৎ অ্যানায়নের ব্যাসার্ধ বৃদ্ধির সাথে সাথে সমযোজী চরিত্র কিন্তু বৃদ্ধি পায়, ঠিক আছে? এবং সমযোজী চরিত্র বৃদ্ধির সাথে সাথে কিন্তু গলনাঙ্ক হ্রাস পায়, ঠিক আছে? গলনাঙ্কের সঙ্গে সমযোজী চরিত্রের ব্যস্ত সম্পর্ক। তো এখানে প্রথমে আমরা ব্যাসার্ধের ক্রমটা নির্ণয় করব। দেখো ফ্লোরিন মাইনাস সবচেয়ে ব্যাসার্ধ কম, তারপর Cl মাইনাস, তারপর Br মাইনাস, তারপর I মাইনাস, পর্যায় সারণীর গ্রুপ বরাবর ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তো আমরা সেইভাবেই ক্রমটা সাজিয়ে নিয়েছি। তো কি বললাম, অ্যানায়নের ব্যাসার্ধ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমযোজী চরিত্র কি হয়? বৃদ্ধি পায়। তাহলে সমযোজী চরিত্রের ক্রমটাও কেমন হবে? একই থাকবে, যার ব্যাসার্ধ বেশি তার সমযোজী চরিত্রও বেশি হবে। ওকে, তো সমযোজী চরিত্র যে বৃদ্ধি পেল এর সাথে সাথে গলনাঙ্ক কি বললাম? হ্রাস পায়। তাহলে গলনাঙ্কের অর্ডারটা কি হয়ে যাবে? গলনাঙ্কটা ব্যস্ত সম্পর্ক আছে, অর্থাৎ উল্টে যাবে। অর্থাৎ এই যে CaF2 এর গলনাঙ্ক হবে সবচেয়ে বেশি, তারপর CaCl2, তারপর CaBr2, আর সবচেয়ে শেষে থাকবে CaI2। তাহলে এখানে কোশ্চেন দিয়েছি গলনাঙ্ক সর্বনিম্ন কার? সঠিক উত্তর কোনটা হবে? তাহলে CaI2, অর্থাৎ অপশান নাম্বার এ। CaI2-র গলনাঙ্ক সর্বনিম্ন। সর্বোচ্চ জিজ্ঞেস করলে CaF2 হতো সেক্ষেত্রে উত্তর, ঠিক আছে? চলো আমরা পরের প্রশ্ন দেখে নেব এবার। কোশ্চেন নম্বর 5, নাইট্রোজেন এবং তার বিভিন্ন আয়নের বন্ড অর্ডারের সঠিক ক্রমটা লিখতে হবে। দেখো এখানে কি কি আয়ন দিয়েছে? N2, 2 মাইনাস, N2 মাইনাস আর N2, এই তিনটে আয়ন বা অণু আছে। N2 2 মাইনাসের ইলেকট্রন সংখ্যা কত আগে গুনতে হবে? এখানে দেখো 16টা ইলেকট্রন আছে। N2 মাইনাসে দেখো 15টা ইলেকট্রন আছে, আর N2-তে 14টা ইলেকট্রন আছে। তো 14টা ইলেকট্রন থাকলে তার বন্ড অর্ডার হয় 3। 14 থেকে 1 বেড়ে গেছে, বন্ড অর্ডার হাফ কমে যায়, 2.5 হয়। এবং 15 থেকে আরও 1 বেড়ে গেছে 16, বন্ড অর্ডার আরও হাফ কমে যায়, বন্ড অর্ডার হয় 2। তো এইগুলো হচ্ছে এদের বন্ড অর্ডারের মান। এবার এদেরকে একটা ক্রমে সাজিয়ে দিতে হবে। সবচেয়ে বেশি বন্ড অর্ডার আছে N2-র, আমরা দেখতে পাচ্ছি 3, তারপরে আছে N2 মাইনাস আর I, তারপরে আছে N2 2 মাইনাস, মান হচ্ছে 2। তাহলে এটা কোন অপশানে রয়েছে? এটা রয়েছে অপশান এতে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশান নাম্বার এ, ওটা সঠিক বন্ড অর্ডারের ক্রম। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। কোশ্চেন নম্বর 6, প্রদত্ত কোন যৌগের ক্ষেত্রে sp3 সংকরায়ন দেখা যায়? 4টে অপশান দেওয়া রয়েছে, কে sp3 সংকরায়ন দেখায় সেটা বলতে হবে।
দেখো প্রথমেই দেখো CO2 যৌগের আমরা সংকর কক্ষকের সংখ্যা নির্ণয় করব। আমাদের সূত্রটা মনে রাখতে হবে 1/2 ইন্টু কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা। কার্বনের শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? 4। অক্সিজেন একযোজী নয়, তাই এখানে 0। তাহলে এটা মান বের করে কত আসছে? 2, অর্থাৎ এটা sp সংকরায়িত। 2 অর্থাৎ sp সংকরায়িত। আচ্ছা, এরপর SO2টা করে দেখা যাক। SO2তে কেন্দ্রীয় পরমাণু সালফার, এর বাইরের কক্ষে 6টা ইলেকট্রন আছে। অক্সিজেন একযোজী নয়, তাই 0 ধরলাম। এটা ক্যালকুলেট করে 3 আসবে, অর্থাৎ এর সংকরায়ন sp2। আচ্ছা, এবার NF3টা করে দেখা যাক। NF3 H বের করব। H = 1/2 নাইট্রোজেনের বাইরের কক্ষে 5টা ইলেকট্রন আছে। ফ্লুরিন একযোজী, তো একযোজী পরমাণুর সংখ্যাটা লিখতে হবে, 3টে আছে, 3 লিখলাম। তাহলে এখানে আসছে দেখো 4, তাহলে এটা sp3 সংকরায়িত। এরপর CO করে দেখো। COর জন্য কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, বাইরের কক্ষে 4টি ইলেকট্রন থাকে। অক্সিজেনের জন্য 0, একযোজী নয়, এটা করে 2 আসছে, এটা sp। তাহলে sp3 জিজ্ঞাসা করেছে কোশ্চেনে, সঠিক উত্তর কোনটা হবে? NF3। অপশান সি সঠিক উত্তর হবে। NF3 কিন্তু sp3 সংকরায়ন দেখায়। এইভাবে করে তোমরা সংকরায়ন বের করে নেবে। চলো আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোশ্চেন নম্বর 7 দেখব। He2+ এর বন্ধন ক্রম জিজ্ঞাসা করেছে, অর্থাৎ বন্ড অর্ডার বের করতে হবে। আচ্ছা, He2+ এর আগে ইলেকট্রন সংখ্যাটা আমরা গণনা করে নিই। হিলিয়ামের কাছে 2টো ইলেকট্রন থাকে, তো এখানে কটা হিলিয়াম আছে? 2টো, তাহলে ইলেকট্রন সংখ্যা 4, আর একটা প্লাস চার্জ আছে, তো -1 হবে। তো He2+ এর ইলেকট্রন সংখ্যা 3। তো এই 3টে ইলেকট্রনকে আমরা মলিকুলার অরবিটাল চিত্রের মাধ্যমে ইলেকট্রন বিন্যাসে সাজাবো। তো 3টে ইলেকট্রনের জন্য ইলেকট্রন বিন্যাসটা এমন হবে যে σ1s2, তারপরে চলে আসবে σ1s*, এখানে একটা ইলেকট্রন থাকবে। তো σ1sটা এটা হচ্ছে বন্ডিং, আর এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। ঠিক আছে, এটা বন্ডিং, এটা অ্যান্টি বন্ডিং। তো বন্ড অর্ডার নির্ণয় করার নিয়মটা হচ্ছে এরকম যে বন্ড অর্ডার বা বন্ধন ক্রম আমরা যাকে বলি, সেটা নির্ণয় করার সূত্র হচ্ছে বন্ডিং অরবিটালে ইলেকট্রন সংখ্যা মাইনাস অ্যান্টি বন্ডিং অরবিটালে ইলেকট্রন সংখ্যা বাই 2। তাহলে এখানে বন্ডিং অর্থাৎ σ1s-এর 2টো ইলেকট্রন আছে, অ্যান্টি বন্ডিংয়ে একটা ইলেকট্রন আছে, বাই 2। তাহলে এটা কত আসছে? 1/2, মানে উত্তর কত? 0.5। তাহলে কোনটা উত্তর হচ্ছে? অপশান নাম্বার বি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে 0.5। তাহলে He2+ এর বন্ধন ক্রম 0.5। চলো পরের প্রশ্নটা দেখে নিই। কোশ্চেন নম্বর 8 দেখব। নিম্নোক্ত যৌগগুলির মধ্যে কোনটির ল্যাটিস শক্তি সর্বাধিক? তো ল্যাটিস শক্তি বের করার জন্য ফর্মুলা জানতে হবে। ল্যাটিস শক্তি এটা ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তো এই সূত্রটা তোমাদের জানা থাকতে হবে। এবার তুমি এই কোশ্চেনটা করার চেষ্টা করো। সর্বাধিক জিজ্ঞাসা করেছে, তো LiCl এর আমরা যদি ক্যাটায়ন অ্যানায়নে ভেঙে নিই, তাহলে Li+Cl- পাবো। একটা ক্যাটায়ন আছে, একটা অ্যানায়ন আছে। MgO যদি আমরা আয়নে বিশ্লেষণ করি, Mg2+O2-, এখানে 2টো ক্যাটায়ন, 2টো অ্যানায়ন। NaCl বিশ্লেষণ করলে Na+Cl-, একটা ক্যাটায়ন, একটা অ্যানায়ন। LiF বিশ্লেষণ করলে Li+F-, একটা ক্যাটায়ন, একটা অ্যানায়ন। এখানে MgO ছাড়া প্রত্যেকটার ক্ষেত্রে একক ধনাত্মক ক্যাটায়ন এবং একক ঋণাত্মক অ্যানায়ন তৈরি হয়েছে, কিন্তু MgOর ক্ষেত্রে দেখো
ক্যাটায়নের চার্জ 2+, অ্যানায়নের চার্জ 2-। তাহলে এই যে Z+Z- লিখেছি, এখানে কিন্তু চার্জটা বেড়ে যাচ্ছে এমজিওর ক্ষেত্রে। তো যেহেতু চার্জ বেড়ে যাচ্ছে, সেই কারণে চার্জ আর ল্যাটিস শক্তি সমানুপাতিক হওয়ায় ল্যাটিস শক্তিও কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? এমজিওর ক্ষেত্রে যেহেতু চার্জ বেশি, তাই ওর ল্যাটিস শক্তিও বেশি। তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার বি। ওকে, যদি চার্জ সবগুলোর ক্ষেত্রে সমান হতো, তখন কিন্তু তোমাদের ব্যাসার্ধকে ফলো করতে হতো। এটাও মনে রাখবে, ওই কনসেপ্টেও কিন্তু প্রশ্ন আসতে পারে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নম্বর 9 দেখব। দেখো, H3O+ আয়নের আকৃতি জিজ্ঞাসা করেছে। তো এটার মধ্যে আগে সেন্ট্রাল অ্যাটমটা আমাদের খুঁজতে হবে। কম সংখ্যায় যেটা আছে সেটা কেন্দ্রীয় পরমাণু বা সেন্ট্রাল অ্যাটম। এখানে অক্সিজেন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। তো অক্সিজেনের আমরা বাইরের কক্ষের ইলেকট্রনের সাহায্যে H নির্ণয় করব, অর্থাৎ সংকর কক্ষক নির্ণয় করব। তাহলে অক্সিজেনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? 6টা। হাইড্রোজেন একযোজী পরমাণু, তো 3টে আছে, তাই +3। আর প্লাস চার্জ একটা আছে, ওই জন্য একটা মাইনাস হবে, -1। তো H এখান থেকে বেরিয়ে আসবে 4। তো H3O+-এর সংকর কক্ষকের সংখ্যা আসলো 4, অর্থাৎ এর সংকরায়ন কি? sp3। sp3 হলে গঠন হয় কি? চতুস্তলকীয়। গঠন হয় চতুস্তলকীয়। অর্থাৎ এটা দেখতে কেমন হবে? দেখতে হবে ঠিক এরকম, 3টে বন্ড পেয়ার থাকবে এবং একটা লোন পেয়ার থাকবে, টোটাল 4টে। তো এটা যদি আকৃতি জিজ্ঞাসা করা হয়, আকৃতিটা কি হবে? পিরামিডীয়। দেখো, এটা পিরামিড শেপ নিচ্ছে লোন পেয়ারটা বাদ দিলে, তো আকৃতি হচ্ছে পিরামিডীয়। তাহলে গঠন জিজ্ঞাসা করলে চতুস্তলকীয় উত্তর দিতে, কিন্তু আকৃতি জিজ্ঞাসা করেছে, তাই জন্য পিরামিডীয় হবে। অপশন নাম্বার বি কিন্তু সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নম্বর 10। নিচের যৌগগুলির মধ্যে যেটি দ্বিমেরু ভ্রামক সর্বোচ্চ সেটা বলতে হবে। তো CO2, CH4, NH3, NF3, 4টে অপশান আছে। দেখো, CO2-র আমরা যদি দ্বিমেরু ভ্রামক নির্ণয় করি, তো সি থেকে অক্সিজেনের দিকে ভ্রামক তৈরি হবে, কারণ অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক। এদিকেও সি থেকে অক্সিজেনের দিকে যাবে, পরস্পর প্রশমিত করবে, এটা μ0 হয়ে যাবে। CH4টা করে দেখি। CH4 চতুস্তলকীয় আকৃতি বিশিষ্ট, সকলেই জানো। তো এরকম গঠন হবে। তো H থেকে সির দিকে ভ্রামক আসবে, সি বেশি তড়িৎ ঋণাত্মক, তো এগুলোও সব সি এর দিকে যাবে। তো লব্ধি ভ্রামকটা তবে ঊর্ধ্বমুখী হবে। তো এই ওপরের ভ্রামক CH নিচের দিকে এসছে, নিচের ভ্রামকটা ওপরের দিকে গেছে, তাহলে এই দুটো পরস্পরকে ক্যান্সেল আউট করবে এবং এটাও μ=0 হয়ে যাবে। NH3 আর NF3টা করে দেখা যাক। NH3-র গঠন আমি আগেও দেখিয়েছি, ঠিক এরকম হয়। তো এটা ওপরের দিকে যাবে, আর H থেকে N তড়িৎ ঋণাত্মক হওয়ায় পুরো ভ্রামকটা ঊর্ধ্বমুখী হবে। দুটো ভ্রামক একই দিকে কাজ করছে। আর NF3টাও আমরা এঁকে ফেলি। দেখো, NF3 এরকম দেখতে হবে। তো এক্ষেত্রে F বেশি তড়িৎ ঋণাত্মক হওয়ায় N থেকে F এর দিকে দ্বিমেরু ভ্রামকটা কাজ করবে, তো এটা ওই জন্য নিচের দিকে চলে যাবে। আর লোন পেয়ারের জন্য উপরের দিকে ভ্রামক হবে। তো দেখো, NF3-তে এই ভ্রামকটা কিছুটা হলেও প্রশমিত করছে, পুরোপুরি প্রশমিত হয়ে 0 হয়ে যাবে না, কিন্তু কিছুটা হলেও প্রশমিত করছে, কারণ এটা পরস্পর বিপরীতমুখী আছে। তো আর এটা দেখো, এটা দুটোই একমুখী, অর্থাৎ কিছুটাও প্রশমিত হচ্ছে না, পুরোটাই একমুখী এবং মানটাও বেশি। সেই কারণে NH3 দ্বিমেরু ভ্রামক কিন্তু NF3 থেকে বেশি হয়ে যাবে। ওকে, তাহলে যদি কোশ্চেন করে যে কোনটার দ্বিমেরু ভ্রামক বেশি, সেক্ষেত্রে কোনটা উত্তর দেবে? NH3 দ্বিমেরু ভ্রামক কিন্তু বেশি হবে। অপশান সি সঠিক উত্তর হবে, অপশান সি। ঠিক আছে, তো এই গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন তোমাদের জন্য আজ এনেছিলাম। তো তোমরা যদি চাও আরও প্রশ্ন তোমাদের জন্য আনবো, তোমরা কমেন্টে জানাও যে তোমাদের কোন চ্যাপ্টারের ওপর আরও প্রশ্ন লাগবে। ঠিক আছে,
আমি প্রতিটা চ্যাপ্টারের ওপরেই দেওয়ার চেষ্টা করব। তোমাদের স্পেশালি কোনটা আগে লাগবে তোমরা জানিও, আমি অবশ্যই সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে নিয়ে আসব। তো চলো আজকের ক্লাস এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, বাই।